দেখা যাচ্ছে স্লাইড? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 11। আজকে যে পয়েন্টগুলো আমরা কভার করব আর কি, সে পয়েন্টগুলো একটু দেখে নিই। যে টপিকসগুলো আমরা কভার করব, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। তো এই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ওয়ার্কিং অ্যানিমেশনটা দেখবো, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে অ্যানিমেশনের মাধ্যমে দেখব। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দেখবো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের। এরপরে আমরা দেখব ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আর সালফার হেক্সাফ্লুরাইড সার্কিট ব্রেকারের আজকে শুধু অপারেশনটা দেখব, নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে ডিসকাস করব। সো আমরা স্টার্ট করি। সো প্রথমে আসো আমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের এই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার কীভাবে কাজ করে। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশনে আমরা দেখেছিলাম কি থাকে, তার একটা কম্প্রেসার থাকে। সো ফার্স্টে কী করি আমরা, নর্মাল অ্যাটমসফেরিক এয়ারটাকে প্রেশারাইজড করা হয়। প্রেশারাইজড করার প্রেশারের পরিমাণ কীরকম, 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। প্রতি সেন্টিমিটার স্কোয়ারে প্রেশারটা কিন্তু হিউজ প্রেশার। সো এই হাই প্রেশার কম্প্রেসড এয়ারটা একটা রিজার্ভারের মাধ্যমে রিজার্ভ অবস্থায় থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন। তো এখানে এটা দেখতে পাচ্ছি এয়ার রিজার্ভার। এয়ার রিজার্ভারে কি থাকবে তাহলে, হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ার। সো এই রিজার্ভারে একটা এয়ার ভালভ থাকে, যে ভালভটা এখন ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ এই প্রেশারটা কিন্তু রিলিজ হতে পারছে না। ঠিক আছে, সো ভালভটা এখন ক্লোজ। সো এই ভালভটা ওপেন হবে কখন, যখন ট্রিপ সিগন্যাল ইস্যু হবে। ট্রিপ সিগন্যাল ইস্যু হবে কখন, যখন ফল্ট হবে বা অ্যাবনর্মাল কন্ডিশন অ্যারাইজ করবে। সো আমরা এই কনস্ট্রাকশনটা একটু দেখে নিই। এটা হচ্ছে কি তার ফিক্সড কন্ট্যাক্ট, এটা হচ্ছে তার মুভিং কন্ট্যাক্ট। এখন ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টটা অ্যাটাচ অবস্থায় আছে। সো এখন মুভিং কন্ট্যাক্টটা দূরে সরে গেল। সো এখন কি এটা ওপেন সার্কিট, সো এটা এখন ক্লোজ। সো এখন ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট ক্লোজ। তার মানে সার্কিটের ভিতরে কারেন্ট কিভাবে যাচ্ছে সেটা যদি আমরা একটু দেখাই, যে সার্কিটে কিভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে কি আমাদের ইনপুট লাইন সার্কিট ব্রেকারে। এই ফিক্সড কন্ট্যাক্ট দিয়ে গেল, মুভিং কন্ট্যাক্ট হলো, মুভিং কন্ট্যাক্ট দিয়ে গিয়ে আমাদের এই এই টার্মিনাল দিয়ে বের হয়ে আমাদের এই আউটপুটটা এই পাশে চলে গেল। তার মানে আমাদের ইনপুট এবং আউটপুট বা যেটা লোড সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। সো এই হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকারের আমাদের ইনপুট অ্যান্ড আউটপুটের কানেকশন। সো যখন আমাদের আর্কটা ফরমেশন হবে, আর্ক ফরমেশন হবে কখন, যখন ট্রিপ সিগন্যাল ইস্যু হবে। ট্রিপ সিগন্যাল ইস্যু হওয়ার সাথে সাথে মুভিং কন্ট্যাক্টটা কী করবে, ফিক্সড কন্ট্যাক্টের থেকে দূরে সরে যাবে। দূরে সরে যাবে এবং একই সাথে আমাদের কি হবে, এই যে এয়ারের যে ভালভ, এই ভালভটা ওপেন হয়ে যাবে। এই ভালভটা যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে, হাই প্রেশারাইজড এয়ার, এই যে এটার ভিতরে যে ট্র্যাপ অবস্থায় ছিল 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, সেই হাই প্রেশারাইজড এয়ারটা এই ভালভটা ওপেন হয়ে যাওয়ার পরে, এখন দেখা যাচ্ছে ভালভটা ওপেন হয়ে গেছে। ভালভটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের কি বের হয়ে আসবে, বের হয়ে আসবে কোন সাইড দিয়ে, আমাদের এই ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের সাইড দিয়ে বের হয়ে আসবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আর্কটা তো ডেভেলপ করছে হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মাঝখানে। তো যখন এই হাই প্রেশারাইজড এয়ারটা বের হয়ে আসলো, তখন কি হচ্ছে, এটা অ্যালাইন ভাবে বের হয়ে আসছে, অর্থাৎ প্যারালালি। অর্থাৎ এই যে আর্কের যে লেন্থটা আসছে, এই লেন্থের সাথে প্যারালালি বের হয়ে আসতেছে। প্যারালাল বের হয়ে আসার ফলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমরা যদি দেখি যে এয়ার ভালভ যখন ওপেন হয়ে যাচ্ছে তখন আমাদের রেজিস্ট্যান্সটা কিভাবে বাড়ছে সেটা দেখি। সো লেন্থ কিন্তু আমার এতটুকুই আছে, আর্কের লেন্থ কিন্তু আমার এতটুকুই আছে, কিন্তু যেহেতু প্যারালালি আমাদের এই হাই প্রেশারাইজড এয়ারটা বের হয়ে আসছে, সো আমাদের এই যে আর্কটা, এই আর্কের ক্রস সেকশন কিন্তু কমে যাচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে। ক্রস সেকশনাল এরিয়া যদি কমে যায় তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় কারেন্ট কমে যাবে। আমরা আর্কের রেজিস্ট্যান্স দুইভাবে ইনক্রিজ করতে পারি, কারণ আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সো দুইভাবে ইনক্রিজ করা যায়, এক কি লেন্থ অফ আর্ক ইনক্রিজ করে, আর আরেকটা কি ক্রস সেকশনাল অফ এরিয়া, ক্রস সেকশনাল অফ আর্ক ডিক্রিজ করে। ক্রস সেকশনাল অফ আর্ক ডিক্রিজ করতেছি কিভাবে,
এই প্যারালালি আমরা হাই প্রেশারাইজড এয়ারটা পাস করাচ্ছি, যার ফলে আমাদের এয়ারের ক্রস সেকশন কমে যাচ্ছে, আর্কের ক্রস সেকশন কমে যাচ্ছে, আর্কের ক্রস সেকশন কমে যাওয়ার কারণে আমাদের রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে আর্ক ইন্টারাপশন হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি এক্সিয়াল ব্লাস্ট এয়ার সার্কিট ব্রেকার, যেহেতু প্রেশারটা দেওয়া হচ্ছে এরিয়ালি অথবা আমাদের অ্যালাইন ভাবে বা প্যারালালি আমরা হাই প্রেশারাইজড এয়ারটা এই আর্কের সাথে প্যারালালি আমরা পাস করাচ্ছি। আরেকটা সার্কিট ব্রেকার হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারই, সেটাকে আমরা বলি ক্রস ব্লাস্ট সার্কিট ব্রেকার। অর্থাৎ আমাদের এই হাই প্রেশারাইজ কম্প্রেসড এয়ারটাকে আমাদের পাস করাতে হবে এই কন্টাক্ট স্পেসের ভিতর দিয়ে যদি আমরা হাই প্রেশারাইজ কম্প্রেসড এয়ারটাকে পাস করাই, তাহলে এটাকে আমরা বলবো ক্রস ব্লাস্ট। ক্রস ব্লাস্টের ক্ষেত্রে কি হবে? ক্রস ব্লাস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু আর্কের লেন্থটা বেড়ে যাবে। এই যে আর্কের লেন্থটা এরকম করে বেড়ে যাবে। সো আর্কের লেন্থটা বেড়ে গিয়ে রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে কারেন্ট ইন্টারাপশন হবে। সো সেজন্য সেটাকে আমরা বলতাম ক্রস ব্লাস্ট এয়ার সার্কিট ব্রেকার। তাহলে আমরা মনে রাখতে হবে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দুই ধরনের হয়। একটা হচ্ছে এক্সিয়াল ব্লাস্ট এয়ার সার্কিট ব্রেকার, সেটা প্যারালালি আমরা হাই প্রেশারাইজ কম্প্রেসড এয়ারটাকে ফ্লো করাই। আর ক্রস ব্লাস্ট যেটা, সেটাকে ক্রস ভাবে অর্থাৎ ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মাঝ দিয়ে আমাদের কিন্তু হাই প্রেশারাইজ কম্প্রেসড এয়ারটা পাস করানো হয়, যার ফলে লেন্থ বেড়ে গিয়ে রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে কারেন্ট ইন্টারাপশন কমপ্লিট হয়। এখন আমরা একটু দেখি যে আমাদের এই যে সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারে ওপেন হবে কখন? যখন ফল্ট হবে। ধরে নিচ্ছি আমাদের এই লোড সাইডে বা লোড টার্মিনালে একটা ফল্ট হলো, এই জায়গায় ক্রস একটা অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি ফল্ট। এখন ফল্ট হলে সার্কিট ব্রেকার ওপেন হলো, তারপরে আমাদের কি হলো? সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে হাই প্রেশারাইজ কম্প্রেসড এয়ার বের হলো, আর্কটা ইন্টারাপশন হলো। আর্ক ইন্টারাপশন পরে আমাদের কি করে নিতে হয়? এই আইসোলেটরটাকে ওপেন করে নিতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আর্ক সার্কিট ব্রেকারটা আছে, সার্কিট ব্রেকারের সাথে সিরিজে একটা আইসোলেটর আছে। এই আইসোলেটর দেওয়ার ফাংশন দুইটা। আমরা জানি আইসোলেটরকে মেনটেনেন্স পারপাসে ইউজ করা হয়। এছাড়া এখানে দেখো খেয়াল করে, এটা যদি ফল্ট হয় তার মানে এই পোটেনশিয়ালটা কিন্তু জিরো। এখানে জিরো পোটেনশিয়াল, আর এখানে কিন্তু হাই পোটেনশিয়াল, কারণ এখান থেকে লাইন থেকে কানেকশন আসতেছে। সো এটা হচ্ছে লাইন পোটেনশিয়াল আর এটা হচ্ছে জিরো পোটেনশিয়াল। সো আমাদের এই আইসোলেটরটা যদি না থাকতো, তাহলে এই টার্মিনালে জিরো ভোল্ট থাকতো, এই টার্মিনালে হাই ভোল্টেজ থাকতো। হাই ভোল্টেজ থাকার কারণে আর্কটা কিন্তু আবার রিবিল্ড হতে পারতো, যেটাকে আমরা বলি রিস্ট্রাইক, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি। যেহেতু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার 230 কেভি লাইনের 230 কেভি লাইন বা 400 কেভি লাইনেও ইউজ করা হয়। সো যদি এটা 230 কেভি লাইনকে ব্রেক করে, তাহলে এই টার্মিনালে 230 কেভি, এই টার্মিনালে জিরো ভোল্ট থাকার কারণে আবার পোটেনশিয়াল ডিফারেন্স হিউজ হয়ে যাবে, যার ফলে আর্কটা আবার রিবিল্ড করতে পারে, যেটাকে আমরা বলি রিস্ট্রাইক। সো যাতে করে আর্কটা রিস্ট্রাইক না করতে পারে, তাহলে এই যে এই পোটেনশিয়ালটা, এখানে যে জিরো পোটেনশিয়াল আসতেছে, এই পোটেনশিয়ালটাকে বাদ দিয়ে দিতে হবে, কেটে ফেলতে হবে। সো কাটার জন্য আমরা কি করছি? এখানে একটা সিরিজে আইসোলেটর প্লেস করা হয়েছে। এই আইসোলেটরটা এখন যদি ওপেন করে দেই, এখন দেখো এই যে গ্রাউন্ড যেটা, এটা কিন্তু আর এই পাত দিয়ে আসতে পারবে না, জিরো পোটেনশিয়ালটা কিন্তু এই পাত দিয়ে আসতে পারবে না। সো আমাদের এখানে আর্কটা রিবিল্ড হওয়ার বা রিস্ট্রাইক হওয়ার পসিবিলিটিস কিন্তু চলে যাবে। সো আইসোলেটরের ফাংশন দুইটা, একটা হচ্ছে যে মেনটেনেন্সের পারপাসে, আর আরেকটা কি প্রিভেন্টিং টু জেনারেট রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর্কটা যাতে আবার স্ট্রাইক করতে না পারে, সেজন্য এই আইসোলেটরটা এখানে দেওয়া হয়। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার, নেই। আচ্ছা, তো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারকে তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করি, এক্সিয়াল ব্লাস্ট আর হচ্ছে গিয়ে আমাদের ক্রস ব্লাস্ট। এক্সিয়াল ব্লাস্ট এবং ক্রস ব্লাস্ট নামকরণ করা হয়েছে কি কারণে সেটাও আমরা বললাম, এবং এই আইসোলেটরটা কেন ইউজ করা হয় এটা কিন্তু পরীক্ষার সময় আসতে পারে, যে আইসোলেটরটা কেন দেওয়া হয়। এই আইসোলেটরটা দুইটা কারণে দেওয়া হয়, একটা হচ্ছে মেনটেনেন্সের জন্য, আর একটা হচ্ছে আর্কটাকে রিস্ট্যাবলিশ করতে যা বাধা দিবে। Advantage and disadvantage of a air blast circuit breaker. Air blast circuit breaker advantage disadvantage গুলো দেখে নেই। Air which is free of cost can be used at high pressure. এটার জন্য আমাদের কোনো পয়সা লাগে না। অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের পয়সা দিতে হয়, কিন্তু এখানে আমাদের যেহেতু আমাদের ফ্রি অফ কস্টে আমরা এয়ার পেয়ে যাচ্ছি, সো এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এবং এটাকে হাই প্রেশারের মাধ্যমে আমরা এটাকে ইউজ করতে পারি। রিলায়েবল অপারেশন ডিউ টু এক্সটার্নাল সোর্স অফ এক্সটিংগুইশিং এনার্জি। রিলায়েবল অপারেশন এর মানে এটা হচ্ছে, আমি যদি 10 বার এটাকে অপারেট করাতে চাই, 10 বারই এ সাকসেসফুলি আর্কটাকে ইন্টারাপশন করবে। এমন হবে না যে 10 বারের মধ্যে 8 বার করবে, 2 বার করবে না, এরকম কখনো হবে না।
সো এর অপারেশনটা সবসময় রিলায়েবল, এবং যেহেতু আমরা এখানে সোর্স হিসেবে ইউজ করতেছি কি, এক্সটার্নাল সোর্স হিসেবে ইউজ করতেছি হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ার। এটা কাকে ইন্টারাপশনের জন্য? এই আর্কটাকে ইন্টারাপশনের জন্য। সো 2 নাম্বার পয়েন্টটা গেল। এয়ার ইজ ফ্রি ফ্রম ডিকম্পোজিশন, এটা ডিকম্পোজ হওয়ার কোনো চান্সেস নাই। অয়েল যেরকম আর্ক ফর্ম করলে এটা ডিকম্পোজ হয়ে যায়, ডিকম্পোজ হয়ে গ্যাস জেনারেট করে, বাট এখানে ডিকম্পোজিশনের কোনো চান্সেস নাই। সো এয়ার ইজ ফ্রি ফ্রম ডিকম্পোজিশন। এয়ার ইজ ক্লিন অ্যান্ড নন ইনফ্লেমেবল, এটা দাহ্য পদার্থ না। অয়েল যেরকম একটা দাহ্য পদার্থ বা ইনফ্লেমেবল নেচারের, সো কিন্তু এয়ার কিন্তু নন ইনফ্লেমেবল, এবং এটা সবসময় পরিষ্কার থাকবে। আর অয়েলের ক্ষেত্রে কি হবে? অয়েলের ক্ষেত্রে যখন অয়েলের ভিতরে আর বিল্ড আপ হবে, তখন এটার ভিতরে কার্বন জমা হবে, সো এটা কিন্তু অয়েলের ইনসুলেশনটা খারাপ হয়ে যাবে। সো এটা এয়ারটা কি সবসময় কিন্তু ক্লিন মিডিয়াম আমরা ইউজ করতেছি। সো সেটাই বলতেছি, ফ্রি অ্যাভেলেবিলিটি অফ এয়ার এনিওয়্যার, সব জায়গাতেই পাওয়া যায়। ফ্রেশ মিডিয়াম ইজ ইউজড এভরি টাইম, সর্বক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেশ মিডিয়াম ইউজ করি, অর্থাৎ এই যে কম্প্রেসারের ভিতরে যে এয়ারটা আসবে সবসময় কিন্তু আমরা ফ্রেশ মিডিয়াম ইউজ করতেছি, বাইরের এয়ারটাকে ইউজ করতেছি। এই এয়ারটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের ভিতর দিয়ে যাবে, যে আর কিন্তু ব্যাক করবে না, কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে গিয়ে এটা কিন্তু অ্যাটমসফিয়ারে চলে যাবে। আবার কিন্তু আমাদের কি, আবার এটাকে রিফিল যে করব, এটা কিন্তু আবার নন ফ্রেশ একটা মিডিয়াম আমরা ইউজ করব, যার ফলে আমাদের এই এয়ারটা বারবার করে রিসার্কুলেট করবে না, সব সময় ফ্রেশ মিডিয়াম আসবে, যার ফলে আর্কটা সবসময় সাকসেসফুলি ইন্টারাপশন হবে। আমরা যদি রিসাইকেল করতাম যে এয়ারটা, ফর এক্সাম্পল একটা যে হাই প্রেশারাইজ যে কম্প্রেসড এয়ারটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে ফ্লো করানো হবে, সেই এয়ারটাকে আবার যদি কম্প্রেসারে নিতাম, তাহলে কি হতো? তাহলে যে প্রবলেমটা হতো, আমাদের যে যে হাই প্রেশার দিয়ে যে আর্কটাকে আমরা ইন্টারাপশন করছি, তার ফলে এয়ারের টেম্পারেচারটা কি হতো? বেড়ে যেত। সো টেম্পারেচার বেড়ে গেলে কি হবে? আমরা জানি তার ইনসুলেশনটা নষ্ট হয়ে যাবে। সো যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই যে ইনসুলেশন কমে গেলে আর্কটা রিজেনারেট করতে পারে। সো ইনসুলেশনটা যেহেতু আমাদের ইনট্যাক্ট রাখতে হবে, সো সেই জন্য আমাদের কি করতে হবে? সবসময় ফ্রেশ মিডিয়াম ইউজ করতে হবে। সো সেটাই বলতেছে যে ফ্রেশ মিডিয়াম ইজ ইউজড এভরি টাইম, হ্যান্স দ্য ব্রেকার ক্যান বি রিপিটেডলি অপারেটেড ইফ ডিজাইন ফর সাচ ডিউটি। যদি ব্রেকারকে বারবার করে অপারেশন করতে হয়, তাহলেও আমাদের এটা সাকসেসফুলি আর্কটাকে ইন্টারাপশন করতে পারবে। যদি রিসাইকেলড হতো, তাহলে আমাদের সাকসেসফুলি ইন্টারাপশন হতো না, কারণ এয়ারটার টেম্পারেচার বেড়ে যেয়ে ইনসুলেশনটা ডিটোরেট হয়ে যেত। আচ্ছা, এরপরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডিউ টু হাই প্রেশার এই স্মল কন্ট্যাক্ট ট্রাভেল ইজ এনাফ। আমরা জানি কি যে আমাদের সার্কিট ব্রেকারের ভিতরে দুই ধরনের কন্ট্যাক্ট থাকে, একটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, একটা ফিক্সড কন্ট্যাক্ট। হেলদি কন্ডিশনে মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টটা অ্যাটাচ করা থাকে, এবং মুভিং কন্ট্যাক্টটা একটা প্রেশারের মাধ্যমে বা টেনশনের মাধ্যমে কিন্তু অ্যাটাচ করা থাকে, যার কারণ হচ্ছে সুইচিং স্পিডটাকে বাড়ানোর জন্য, এবং তার মাথায় কি থাকে? একটা স্প্রিং থাকে। সো মুভিং কন্ট্যাক্টটাকে ফিক্সড কন্ট্যাক্টের সাথে ল্যাচ করে রাখার জন্য আমরা জানি একটা মেকানিক্যাল সাপোর্ট লাগে। মিনিয়েচার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা এই মেকানিক্যাল সাপোর্টটাকে পুশ করতাম বায়োমেটালিক স্ট্রিপ অথবা ম্যাগনেটিক যে কয়েল ছিল তার মাধ্যমে। বাট আমরা এখানে কি করব? হাই প্রেশার এয়ার দিব। হাই প্রেশার এয়ার দিয়ে আমরা কি করব? এই কন্ট্যাক্টটাকে মুভ করাবো। এই কন্ট্যাক্টটাকে মুভ যদি করাই, তাহলে আমাদের মুভিং কন্ট্যাক্ট স্প্রিং এর রেস্ট্রেইনিং ফোর্সের কারণে খুব দ্রুত উপরের দিকে মুভ করবে, সো সার্কিট ব্রেকারটা খুব দ্রুত ওপেন হয়ে যাবে। সো সেটাই বলতেছে ডিউ টু হাই প্রেশার এই স্মল কন্ট্যাক্ট। এখানে স্মল কন্ট্যাক্ট বলতে আমাদের এই যে মেকানিক্যাল যে সাপোর্টটা, এই সাপোর্টটাকে আনলাচ করা বোঝাচ্ছে। সেই সাপোর্টটা যদি আনলাচ হয়ে যায়, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, যেহেতু প্রেশারটা অনেক হিউজ। দ্য সেম ইয়ার সার্ভস দ্য পারপাস অফ মুভিং দ্য কন্ট্যাক্ট অ্যান্ড আর্ক এক্সটেনশন। আমরা এই যে প্রেশার, এই হাই প্রেশারের কারণে আমরা এটাকে কিন্তু, যদি ক্রস ব্লাস্ট এয়ার সার্কিট ব্রেকার হয়, এই ক্রস ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা এই মুভিং কন্ট্যাক্টটাকে মুভও করাতে পারি, এবং সাথে সাথে আমরা কি করতে পারি? আর্কটাকে ইন্টারাপশনও করতে পারি। তার মানে এই হাই প্রেশারাইজড এয়ার দিয়ে দুইটা কাজ করা সম্ভব। একটা কি? সার্কিট ব্রেকারের মুভিং কন্ট্যাক্টটাকে সরাই দেওয়া, আর আরেকটা কি? আর্ক এক্সটেনশন করা। তার মানে দুইটা কাজই কিন্তু এই হাই প্রেশারাইজড এয়ার দিয়ে হয়ে যাচ্ছে। হাই স্পিড অপারেশন, যেহেতু প্রেশার বেশি, স্পিডও বেশি, সো ইট ইজ ইজি টু ইনকর্পোরেট র্যাপিড অটো রিক্লোজিং ফ্যাসিলিটিস। সো এই র্যাপিড অটো রিক্লোজিং যে ফ্যাসিলিটিস, এই অপশনটা, এই যে টপিক্সটা, এটা আমরা পরে দেখাবো। সো এটা একটু হাইলাইট করে রাখতে পারো বা একটা নোট ডাউন করে রাখতে পারো যে অটো রিক্লোজিংটা আমরা পরে দেখাবো, যে এটার অপারেশনটা কীভাবে হয় অটো রিক্লোজিং, কারণ এটা একটা বড় টপিক্স,
এটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে লেস মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড কম্পেয়ার টু ওসিবি। অয়েল সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স খরচ অনেক বেশি, কারণ আমরা জানি অয়েলের ভিতরে গ্যাস হয়, গ্যাসের কারণে আমাদের অয়েল লেভেল কমে যায়, সো অয়েলটাকে রিফিল করতে হতে পারে, এবং অয়েলের ভিতরে কার্বন জমা হয়, সো কার্বন জমা হলে এটাকে আবার ফিল্টার করতে হয়, ফিল্টার করে কার্বনটাকে রিমুভ করতে হয়। সো এইটার জন্য আমাদের অয়েল সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স খরচ কিন্তু অনেক বেশি, কার থেকে বেশি, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের থেকে এর মেনটেন্যান্স খরচটা বেশি। সো এটা এটা সেজন্য বলতেছে লেস মেনটেন্যান্স ইজ রিকোয়ার্ড কম্পেয়ার টু ওসিবি। বেটার স্ট্যাবিলিটি ফর রিপিটেড অপারেশন, বারবার যদি অপারেশন করতে হয়, বারবার যদি এই সার্কিট ব্রেকারটাকে সুইচ করতে হয়, তাহলেও তার স্ট্যাবিলিটি ঠিক থাকবে, অর্থাৎ সবসময় সে সাকসেসফুলি আর্কটাকে ইন্টারাপশন করবে। এই অ্যাডভান্টেজ যেগুলো আছে, এই কোনো পয়েন্টে কারো কোনো প্রবলেম থাকলে বলো। যেগুলো এক্সপ্লেইন করলাম, এই কতগুলো পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে কারো কোনো যদি প্রবলেম থাকে বলো, আমরা আবার ডিসকাস করব। No, sir, नहीं। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো একটু দেখে নিই। টু মেনটেন এ কম্প্রেসড এয়ার, এটা প্রথম ডিসঅ্যাডভান্টেজ, যে একটা কম্প্রেসড এয়ার মেনটেন করতে হবে। সেটা কম্প্রেসড এয়ার কতটুকু মেনটেন করতে হবে, 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। লিকেজ ফ্রম দ্য কম্প্রেসড এয়ার সিস্টেম, লিক হওয়ার সম্ভাবনা যদিও কম, কিন্তু এয়ার রিজার্ভারে এটা সময়ের সাথে সাথে তার বডি, যেহেতু এটা ট্যাঙ্ক, একটা একটা ট্যাঙ্ক বডি যেহেতু, তার মানে এটা লোহা দিয়ে তৈরি হয় সাধারণত, বা টিন দিয়ে তৈরি হয়, তো সেক্ষেত্রে আমাদের এই বডিতে মরিচা হওয়ার কারণে আমাদের লিকেজ হয়ে যেতে পারে। সো লিকেজ যদি হয়ে যায় তাহলে আমাদের এয়ারে প্রেশারটা কমে যাবে। সো প্রেশার যদি কমে যায়, ডাইইলেকট্রিক স্ট্রেংথটা রিডিউস হয়ে যাবে। সো এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। 3 নাম্বার হচ্ছে কারেন্ট চপিং। এই টপিকসটাও আমরা পরে ডিসকাস করব, এটাও তোমরা একটু মার্ক করে রাখো, এই টপিকসটাও আমরা পরে ডিসকাস করবো। এটাও একটা বড় একটা চ্যাপ্টার আছে, এটা দিয়ে একটা টপিকস, এই টপিকসটা একটু বড়, সেটা আমরা পরে ডিসকাস করবো, কারেন্ট চপিং। আচ্ছা, লাস্ট যেটা, সেটা হচ্ছে কি ভেরি নয়েজি। এবং কেন নয়েজি, এটা বুঝতেই পারতেছো যে প্রেশারের পরিমাণ যেহেতু অনেক বেশি, সো হাই প্রেশারাইজড এয়ারটা যখন আমাদের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে ব্লো করতে হবে, সো আমাদের নয়েজের পরিমাণটা কিন্তু এখানে অনেক বেশি হবে। ঠিক আছে, অন্যান্য সার্কিট ব্রেকারের তুলনায় এটার নয়েজটা কিন্তু অনেক বেশি, যেহেতু প্রেশারটা অনেক বেশি। সো এই তিনটা টপিকসে কারো কোনো প্রবলেম আছে? এই তিনটা পয়েন্টে, এটা তো আমরা বললাম পরে ডিসকাস করবো। যদি না থাকে প্রবলেম, তাহলে আমরা তারপরের টপিকসে চলে যাই। তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করবা, কারণ জিনিসগুলো কিন্তু পরে তোমাদের ক্লিয়ার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এইগুলো কোশ্চেনগুলো জিজ্ঞেস করে প্রবলেম থাকলে ক্লিয়ার করে নেবা। এরপরে আসো ভিসিবি বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে আমরা বলছিলাম আপ টু 36 কেভি লাইন পর্যন্ত ইউজ করা যায়, এর উপরে ইউজ করা যায় না। এর মেইন কারণ হচ্ছে আমাদের এর ভিতরেরটা হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে কি, এটার মধ্যে কোনো এয়ার নাই। আর এয়ার যদি না হয়, আমাদের আর্ককে ইন্টারাপশন, সাকসেসফুলি আর্ককে ইন্টারাপশন করার জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি থাকতে হবে, আরেকটা হচ্ছে কুলিং ক্যাপাবিলিটি থাকতে হবে, কুলিং ক্যাপাসিটি থাকতে হবে, যাতে করে আমাদের আর্কটাকে ঠান্ডা করতে হয়, অথবা হাই টেম্পারেচার যখন যাবে তার ভিতর দিয়ে এটাকে তো ঠান্ডা করতে হবে। ঠান্ডা যদি না করি তাহলে তো আমাদের ইন্টারাপশন পয়েন্টগুলো মেল্টেড হয়ে যাবে। সো মেল্টেড যাতে না হয়ে যায়, এ কারণে আমাদের কুলিং ফ্যাসিলিটিস রাখতে হয়। সো যেহেতু আমাদের এই ইন্টারাপশন পয়েন্টটা, এখানে আমরা বুঝতে পারতেছি যে মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্স কন্ট্যাক্টের মাঝখানে কি থাকবে, ভ্যাকুয়াম, অর্থাৎ এটার ভিতরে কোনো এয়ার নাই। সো এয়ার যদি না থাকে কুলিং হবে না, আর কুলিং যদি না হয় তাহলে এটাকে আমরা হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারবো না, কারণ কুলিংটা খুবই ইম্পর্টেন্ট। সো এটাকে আপ টু আমরা 36 কেভি লাইনে ইউজ করি। সো এটা কোথায় ইউজ করা হয়, যেখানে কারেন্ট ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি। কারেন্ট বেশিতে কেন ইন্টারাপশন করি, কারেন্ট বেশিতে ইন্টারাপশন করি কারণ হচ্ছে কারেন্ট যদি বেশি হয় আমাদের ইনসুলেশন স্ট্রেংথ বাড়াতে হবে। আমরা জানি যে আমাদের যে সার্কিট ব্রেকারগুলো আছে, এয়ার ব্লাস্ট, অয়েল এবং ভ্যাকুয়াম অ্যান্ড সালফার হেক্সাফ্লোরাইড, এই সব সার্কিট ব্রেকারের মধ্যে এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ সবচেয়ে বেশি, অর্থাৎ তার ইনসুলেশন স্ট্রেংথটা
সবচেয়ে বেশি। সো সবচেয়ে বেশি হওয়ার কারণে এ ইনসুলেশনটা সবচেয়ে বেশি প্রোভাইড করে, যার ফলে কারেন্টটাকে সে খুব দ্রুত ইন্টারাপশন করতে পারে, খুব দ্রুত এটাকে ইন্টারাপশন করতে পারে। এই জন্য এটা হাই কারেন্ট ইন্টারাপশনের জন্য ইউজ করা হয়। সো হাই কারেন্ট কোথায় হয়? যেখানে ভোল্টেজ কম সেখানে কারেন্ট বেশি হয়। যেহেতু পাওয়ার ইকুয়াল টু ফিক্স, সো পি ইকুয়াল টু ভি ইন্টু আই। সো ভোল্টেজ যেখানে কম কারেন্ট সেখানে বেশি, অর্থাৎ এটা লো ভোল্টেজ লাইনে এবং ইউজ করা হয় যেখানে কারেন্টটা বেশি, কারেন্টের ভ্যালুটা অনেক বেশি থাকে। সো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে দুইভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ইনডোর টাইপ, ইনডোরে আমরা ইউজ করতে পারি, আউটডোরে ইউজ করতে পারি। সো ইনডোরে যেটা ইউজ করব সেটার সাইজটা হবে ছোট, এবং আউটডোরে যেটা ইউজ করব সেটার সাইজটা হবে বড়। কেন বড় হবে? কারণ আউটডোরে বিভিন্ন ধরনের ন্যাচারাল সিনারিও ক্রিয়েট হতে পারে, ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, ঠিক আছে, বরফ পড়তে পারে। সো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সো বাইরে তার ইনসুলেশনটা কি করতে হবে? বাড়াতে হবে। সো বাইরে ইনসুলেশন লেভেল বাড়াতে হলে তার সাইজটা কি হবে? ইনডোর টাইপের থেকে অনেক এর সাইজটা হেভি হবে। তো আমরা একটু দেখে নিই যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ইন্টারাপশন পয়েন্টগুলো কোথায় আছে। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। এখানে তিনটে ইন্টারাপশন পয়েন্ট, এটা ইনপুট, এটা আউটপুট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইনপুট, তিনটা আউটপুট। এটা 3 ফেজ একটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এগুলো সবই 3 ফেজ হবে। তাহলে ইন্টারাপশন চেম্বারটা কোনটা? ইন্টারাপশন চেম্বারটা যদি আমরা খেয়াল করি, এই যে মাঝখানে যে চেম্বারটা আছে, মাঝখানে আমরা যদি গ্রিন দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে গিয়ে মাঝখানে যে চেম্বারটা, এটাই হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ইন্টারাপশন চেম্বার। সো এটা হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম দ্বারা ফিল করা থাকবে, এবং এটা সিল্ড মানে এই ভ্যাকুয়াম এর ভিতর থেকে বের হতে পারবে না। অর্থাৎ ভ্যাকুয়াম বের হতে পারবে না মানে এয়ার ভিতরে ঢুকতে পারবে না, এয়ার ভিতরে ঢুকতে পারবে না। এই কারণে এই পুরো জিনিসটাকে ভ্যাকুয়াম করে সিল করে রাখা হয়, যাতে করে কোনোভাবেই এয়ার এর ভিতরে ঢুকতে না পারে। তার মানে আমাদের এখানে তিনটে ইন্টারাপশন পয়েন্ট, এই তিনটে ইন্টারাপশন পয়েন্টই বা সার্কিট ব্রেকার চেম্বার সিল করা। আচ্ছা, এটা ছিল ইনডোর টাইপের। আর যদি আউটডোর টাইপের হয় তাহলে আমাদের ইন্টারাপশন পয়েন্টগুলো খেয়াল করে দেখো। এটা হচ্ছে কি আমাদের, সরি আমরা একটু দেখাই মার্ক করে, এটা হচ্ছে আমাদের ইনপুট এদিকে এসে ঢুকলো, এরপরে এটা হচ্ছে আমাদের আউটপুটটা কিন্তু বের হয়ে যায় না, এই আউটপুটটা আরেকটা চেম্বারে গেল, চেম্বারে গিয়ে এখান থেকে বের হয়ে গেছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু ইন্টারাপশন পয়েন্ট কিন্তু দুইটা। সো ইন্টারাপশন পয়েন্ট দুইটা থাকার অ্যাডভান্টেজটা কি? তার মানে এখানে আমাদের একবার ইন্টারাপশন হতে পারবে, এখানে একটা কন্ট্যাক্ট আছে, আবার এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট থাকবে। সো দুইটা কন্ট্যাক্ট হওয়ার অ্যাডভান্টেজটা কি? আমাদের আর্টটা কিন্তু দুই জায়গায় বিল্ড আপ করবে। আর্ট কেন বিল্ড আপ করবে সেটা আমরা পরে ডিসকাস করবো। আর্ট তো বিল্ড আপ করার কথা না, কিন্তু কেন বিল্ড আপ করবে সেটা পরে ডিসকাস করতেছি। কিন্তু এখানে দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট যে ডেভেলপ করতেছে, সো দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকার কারণে হিটটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আমরা কি বললাম, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে আমরা হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারি না, কারণ এখানে হিটিং প্রবলেমটা রিডিউস করতে পারি না আমরা। সো হিটিং প্রবলেমটাকে যদি রিডিউস করতে চাই তাহলে আমাদের চেম্বারের সংখ্যা বাড়াতে হবে, কারণ যত বেশি চেম্বার হবে হিটটা তত ডিসিপেটেড হয়ে যাবে, তত ভাগ হয়ে যাবে, তত স্প্লিট হয়ে যাবে। সো স্প্লিট যদি হয়ে যায় আমাদের এটাকে আমরা হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারবো। কিন্তু হাই ভোল্টেজ লাইনে যদি ইউজ করতে চাই তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে কিন্তু চেম্বার কিন্তু একটা না, চেম্বার হচ্ছে কয়টা? দুইটা। সো চেম্বার যদি দুইটা থাকে তাহলে আমাদের কি হবে? আমাদের কস্ট এফেক্টিভ হবে না। এখানে চেম্বার যেহেতু দুইটা, সো আমাদের কস্ট কিন্তু ডবল হয়ে গেল। আগে ছিল কস্ট যা ছিল, এখন কিন্তু কস্ট ডবল হয়ে গেল। সো কস্ট ডবল হলে এটা কস্ট এফেক্টিভ না হওয়ার কারণে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে আমরা হাই ভোল্টেজ লাইনে ইউজ করি না। যদি করতে চাই, বললাম একের অধিক ক্যাপসুল কি করতে হবে? এটার সাথে সিরিজে কানেক্ট করতে হবে। এখানে কিন্তু দুইটা ক্যাপসুল কিভাবে কানেক্টেড, এই যে এটাও এটার সাথে এই লাইনের সাথে এটা কিন্তু সিরিজে কানেক্টেড। সো আমাদের এখানে কিন্তু একের অধিক চেম্বার এটার সাথে সিরিজে কানেক্ট করতে হবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে যা বললাম? স্যার হিট কি একেবারে ডিসিপেট করা যায় না? হিট ডিসিপেট করতে গেলে আমাদের কি লাগবে? এখানে আমরা অয়েল সার্কিট ব্রেকারে হিট ডিসিপেশনের জন্য আমাদের কি আছে? আমাদের হাইড্রোজেন গ্যাস। ফাস্ট আছে, বাট এখানে তো কিছুই নাই, এখানে তো এয়ার নাই, এখানে কোনো মিডিয়ামই নাই। সো যখন কারেন্ট যাবে এটা তো হিটিং হবেই, ভিতরে তো হিটিং হবে। সো এই হিটিংটাকে অ্যাবজর্ব করার জন্য চারপাশে একটা কন্ডেন্সিং শিল্ড থাকে, এই কন্ডেন্সিং শিল্ড দিয়ে আমরা হিটটাকে কিছুটা অ্যাবজর্ব করতে পারি। কিন্তু আমাদের বেশি অ্যাবজর্ব যদি করতে হয়, হাই ভোল্টেজ লাইনে যদি আমাদের এটাকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এটা কস্ট এফেক্টিভ হবে না ইউজ করাটা, কারণ আমাদের এখানে চেম্বারের সংখ্যা আমরা বাড়াচ্ছি। চেম্বারের সংখ্যা যদি বাড়াই তাহলে আমাদের কস্ট এফেক্টিভ হবে না এটা।
নর্মাল একটা 230 কেভি সার্কিট ব্রেকার, এগুলো তো মানে কস্ট স্টাডিজ করতে হয়। কস্ট স্টাডিজ মানে হচ্ছে একটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে যদি 230 কেভি লাইনে ইউজ করতে হয়, সেক্ষেত্রে ক্যাপসুলের সংখ্যা আমার বাড়াতে হচ্ছে। সো সেটা যদি আমি কম্পেয়ার করি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের সাথে, তাহলে দেখা যাবে যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে মানে এটার তুলনায় অনেক কম খরচেই আমরা আর্কটাকে সাকসেসফুলি ইন্টারাপশন করতে পারবো। সেই জন্য এটাকে আমরা মিডিয়াম ভোল্টেজ লাইনে বা আপ টু 36 কেভি লাইন পর্যন্ত এটাকে আমরা ইউজ করি। স্যার ল্যাবের ওইটাতে 11 কেভি দেওয়া ছিল স্যার, এটা কি স্যার 36 কেভি হবে? হ্যাঁ, 36 কেভি পর্যন্ত করা যায়। সেক্ষেত্রে ক্যাপসুলের পরিমাণটা, সাইজটা বাড়াতে হবে, অথবা একের সাথে আরেকটা ভ্যাকুয়াম ইন্টারাপশন চেম্বার অ্যাড করতে হবে। ঠিক আছে? জি স্যার। সো দুইটা কনস্ট্রাকশন দেখে নিলে, ইনডোর টাইপ এন্ড আউটডোর টাইপ। অপারেশনটা একটু দেখবো আমরা। অপারেশনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে তোমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার দেখতে এরকম। এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিনটা ইন্টারাপশন পয়েন্ট। ইন্টারাপশন পয়েন্টগুলো আমরা একটু হাইলাইট করি। ইন্টারাপশন পয়েন্টটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের ইনপুট সাইড, এটা হচ্ছে কি আমাদের আউটপুট সাইড। ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের আরেকটা ইনপুট সাইড, এটা হচ্ছে আমাদের আরেকটা আউটপুট সাইড, আর এটা হচ্ছে কি আমাদের আরেকটা ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট। সো তিনটা ইনপুট, তিনটা আউটপুট। আর আমাদের ভ্যাকুয়াম ক্যাপসুলটা কোথায় আছে? ভ্যাকুয়াম ক্যাপসুলটা থাকবে হচ্ছে কি ইনপুট আর আউটপুটের মাঝখানে। সো আমাদের এই যে এটা হচ্ছে, সরি, এটা আমাদের ইন্টারাপশন চেম্বারটা হচ্ছে এই যে সাদা রঙের যে ক্যাপসুলটা দেখা যাচ্ছে, এই সাদা রঙের ক্যাপসুলটা হচ্ছে কি আমাদের ইন্টারাপশন চেম্বার। ঠিক আছে? সো এটা হচ্ছে কি ভ্যাকুয়াম করা থাকবে এবং সিল্ড, তার মানে এখান থেকে কোনো এয়ার ভিতরে ঢুকতে পারবে না। ঠিক আছে? সো ভ্যাকুয়াম ইজ ইউজড অ্যান আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হ্যাভ গ্রেটেস্ট ইনসুলেশন স্ট্রেংথ। সবচেয়ে বেশি ইনসুলেশন স্ট্রেংথ হচ্ছে ভ্যাকুয়ামের। ইউজ ফর হাই কারেন্ট অ্যান্ড লো ভোল্টেজ, যেটা বললাম হাই কারেন্ট ইন্টারাপশন করে, কিন্তু এটা লো ভোল্টেজ লাইনে আমরা ইউজ করি। 10 to the power minus 7 to 10 to the power minus 5 torr pressure is to be maintained. torr মানে হচ্ছে অ্যাটমসফিয়ার 1/760 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 1 তার মানে ইনভার্স। ঠিক আছে? সো এটাকে আমরা যদি বলি, দেখাই, একটু দেখাই। সো 1 torr ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার মার্কারি ইকুয়াল টু 1/760 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তার মানে এটা ইনভার্স প্রেশার কিন্তু। ঠিক আছে? সো এটা প্রেশার বলতে কিন্তু এয়ার প্রেশার না, এটা ইনভার্স এয়ার প্রেশার। তো এটা 10 to the power minus 7 to 10 to the power minus 5 torr pressure is to be maintained এখানে রাখা হয়, অর্থাৎ এটা পুরোপুরি ভ্যাকুয়াম। সো এখানে কোনো ধরনের কোনো প্রেশার থাকতে হবে না, ইনভার্স প্রেশার যেটা। সো আর্কটা কিভাবে কেন হয়, এখানে আর্কটা কেন হয়, এটা যদি আমরা দেখি একটা অ্যানিমেশন ভিডিও দিয়ে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো এটা আমরা হচ্ছে কি ভ্যাকুয়াম ক্যাপসুলটা, অর্থাৎ ভ্যাকুয়াম ক্যাপসুলের মধ্যে কি থাকবে, ভ্যাকুয়াম দ্বারা এটা ফিল করা থাকবে। এখানে কি থাকবে, একটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট থাকবে। এই উপরের কন্ট্যাক্টটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ফিক্সড কন্ট্যাক্ট, আর নিচের যে কন্ট্যাক্টটা, এটা হচ্ছে কি আমাদের মুভিং কন্ট্যাক্ট। এটা উপরের দিকে বা নিচের দিকে মুভ করবে, মুভিং কন্ট্যাক্টটা শুধু মুভ করবে। ঠিক আছে? ফিক্সড কন্ট্যাক্টটা ফিক্সড পজিশনে থাকবে। তার মানে আমাদের ইনপুট হচ্ছে গিয়ে উপরেরটা আর আউটপুট হচ্ছে গিয়ে নিচেরটা। সো মুভিং কন্ট্যাক্টটাকে মুভ করানোর জন্য এবং এয়ারটা যাতে, সরি, ভিতরে ভ্যাকুয়ামটা যাতে ইনট্যাক্ট থাকে বা সিল পজিশনে থাকে, বা বাইরে থেকে এয়ার যেন ভিতরে ঢুকতে না পারে, এই জন্য এর নিচে মুভিং কন্ট্যাক্টের সাথে একটা বেলোজ কানেক্টেড থাকে। বেলোজ মানে হচ্ছে সাপোর্ট। এই সাপোর্টের থ্রুতে আমাদের মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেক্টেড বা ডিসকানেক্টেড হয়। এটা এমনভাবে থাকবে, এটা স্টিলের একটা বেলোজ থাকে, যে যার ফলে আমাদের কন্ট্যাক্টটা একেবারে সিলড অবস্থায় থাকে, এখানে সিল করা থাকে। ঠিক আছে? সো সিল এমনভাবে সিল করা থাকবে যেন বাইরে থেকে ভিতরে এয়ার প্রবেশ করতে না পারে। এবং এটাকে গাইড দেওয়ার জন্য এখানে একটা গাইডলাইন আছে, এখানে দেখতে পাচ্ছ। সো এর ভিতর দিয়ে আমাদের মুভিং কন্ট্যাক্টটা ওপেন বা ক্লোজ হবে। আর মুভিং কন্ট্যাক্টের সাথে আমরা জানি কি, মুভিং কন্ট্যাক্টের সাথে একটা পিস্টন কানেক্টেড থাকে। এই পিস্টনটাকে মুভমেন্ট করার জন্য, মুভমেন্ট করাতে হলে আমাদের এটার সাথে স্প্রিং কানেক্টেড রাখতে হয় এবং শ্যাফট থাকে। সো এইগুলো তোমরা ল্যাবের মধ্যে দেখছো, ল্যাবের যে একটা ভিডিও আপলোড করছি সেখানে তোমরা দেখছো। সো এই যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে কেন আর্ক ফর্মেশন হয়, খেয়াল করে দেখো, এর ভিতরে তো ভ্যাকুয়াম, তার মানে এর ভিতরে এয়ার নাই। এয়ার যদি না থাকে আয়োনাইজেশন হওয়ার তো কোশ্চেন আসে না। কিন্তু আমরা কি বলছিলাম, এটা হচ্ছে গিয়ে লো ভোল্টেজ হাই কারেন্ট ইন্টারাপশন করেন, তার মানে এটার কারেন্ট ডেন্সিটিটা অনেক হাই কারেন্টকে ইন্টারাপশন করার কারণে আই স্কোয়ার লস বা হিটিংটা অনেক বেশি হবে। সো হিটিং যদি বেশি হয়, এই যে মেটাল যে প্লেট, এই মেটাল প্লেটগুলো ভেপারাইজড হয়ে যাবে। ভেপারাইজড হয়ে গিয়ে থার্মাল এমিশন হবে, অর্থাৎ সে ইলেকট্রন রিলিজ করবে। এই মেটাল প্লেটগুলো ইলেকট্রন রিলিজ করা শুরু করে দেবে। সো ইলেকট্রন যদি রিলিজ করা শুরু করে দেয় এবং এটা যদি ফিক্সড কন্ট্যাক্টের কাছাকাছি চলে যায়, তাহলে এখানে কি হবে, একটা কন্ডাক্টিং পাথ ক্রিয়েট হয়ে যাবে।
কন্ডাক্টিং পাথ ক্রিয়েট হয়ে গেলে আমাদের কিন্তু আর্ক ফর্ম করতে পারে বা একটা আর্কিং কারেন্ট জেনারেট করতে পারে। সো যেই আর্কিং কারেন্ট জেনারেট করবে, এই আর্কিং কারেন্টের নেচারটা কীরকম, এটার আমাদের যেই ফল্ট হবে, ফল্ট কারেন্টটাকে ইন্টারাপশন করার সময় সার্কিট ব্রেকারটাকে ওপেন করলাম, হাই কারেন্ট ইন্টারাপশনের জন্য এটা ভেপারাইজড হয়ে গিয়ে থার্মাল এমিশনের ফলে আমাদের কি হচ্ছে, এখানে একটা আর্ক ফর্মেশন করতেছে। কিন্তু এই আর্কটা কি নেচারের, আমরা জানি আর্কটা অল্টারনেটিং নেচারের, তার মানে যেহেতু এটা এসি কারেন্ট, সো এসি কারেন্টের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেক সাইকেলে আই ইকুয়াল টু 2 বার 0 হয়। সো যেই আই ইকুয়াল টু ফার্স্ট হাফ সাইকেলে যেই আই ইকুয়াল টু 0 হবে, আই ইকুয়াল টু 0 মানে কি, এখানে কোনো আর্ক নাই, এখানে কোনো আর্ক নাই। আর্ক যদি না থাকে কি আছে, ভ্যাকুয়াম, তার মানে এখানে ইনসুলেশন অনেক হাই। সো যেই ইনসুলেশন হাই হয়ে যাবে সাথে সাথে আর্কটা ইন্টারাপশন হয়ে যাবে, এখানে আর কোনো আর্ক ফর্মেশন হবে না। তার মানে এখানে গ্রিন যেটা দেখাচ্ছে এখানে কোনো আর্ক নাই, এখন আর কোনো আর্ক ফর্মেশন হচ্ছে না। এই জায়গায় আর্ক ছিল, আই ইকুয়াল টু 0-তে যেই 0 হয়ে গেল সাথে সাথে এই আর্কটা নিভে গেল, নিভে যাওয়ার সাথে সাথে ইনসুলেশন হিসেবে কি আসছে, ভ্যাকুয়াম চলে আসতেছে। সো এর ফলে আর আর্কটাকে সে রিবিল্ড হতে বাধা দিচ্ছে, সো আর এটা আর্কটা রিবিল্ড হতে পারছে না। সো এই জন্য এটাকে আমরা বলি খুবই ফাস্ট অপারেশন, যেহেতু এটা ফার্স্ট হাফ সাইকেলের মধ্যেই আমাদের ইন্টারাপশনটা কমপ্লিট করে ফেলে, এই জন্য এটার অপারেশনটা খুবই ফাস্টার। সো এই জন্য এটা আমরা হাই কারেন্ট ইন্টারাপশনের জন্য ইউজ করি। এটার অপারেশনটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো প্রেশারটা কত এগুলো কিন্তু স্যার একটু যদি ক্লিয়ার হইতাম যে এখানে হিটের কারণে স্যার মেটাল গুলো ইলেকট্রন রিলিজ করতেছে, হ্যাঁ হ্যাঁ, ওইটার মাধ্যমে কি প্যাচটা ক্রিয়েট হচ্ছে না স্যার? ওইটার মাধ্যমে আর্কটা ক্রিয়েট হচ্ছে, রাইট। আরেকটা আচ্ছা, তো স্যার এটার যে লং লাস্টিং ব্যাপারটা, তো এটা তো ডিকে হইতে থাকবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট, মেটাল গুলো। হ্যাঁ সেটাই বলতেছিলাম, সেটাতে আসছিলাম আমরা, যে এখানে প্রবলেমটা কি আমাদের, এখানে আমরা যে কোনো সার্কিট ব্রেকারই কিন্তু তার নেম প্লেটের মধ্যে তার গায়ের মধ্যে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে তার লাইফ সাইকেল। অর্থাৎ এটা তুমি কতবার ইউজ করতে পারবে। আমি কি একটা সার্কিট ব্রেকার কি সারা জীবন ইউজ করতে পারবো? অবশ্যই না, ঠিক আছে। এটাকে তার প্রত্যেকটা সার্কিট ব্রেকারের একটা লাইফ সাইকেল থাকে। ধরো এই সার্কিট ব্রেকারটা 1,00,000 বার অপারেট করতে পারবে, এর বেশি কিন্তু তুমি এটাকে অপারেট করতে পারবে না। কারণ কি, আমাদের যতবার এই ইয়েটা রিলিজ হবে তত কি হবে, আমাদের এটার লংজিভিটিটা কমতে থাকবে, তার মানে আমি এটা কিন্তু সারা জীবন ইউজ করতে পারবো না। সো এখানে তার লাইফ সাইকেল আছে, যে এটা দেখা হয় যে এখানে আমি এটা কতবার ইউজ করতে পারবো। এগুলা আমাদের যারা ডিজাইনার বা যারা এগুলা নিয়ে রিসার্চ করে তারা এগুলা নিয়ে দেখে যে এটা কতবার আমি এই ইন্টারাপশন পয়েন্টটাকে আমি কতবার ইউজ করতে পারবো, যার ফল মানে কতবার ইউজ করলে এর ইনসুলেশন স্ট্রেংথটা ঠিক থাকবে বা এর কন্টাক্ট পয়েন্টগুলো ঠিক থাকবে, নষ্ট হবে না। বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। স্যার অন্যান্য সার্কিট ব্রেকার গুলোতে তো এরকম মানে ডিকের ফ্যাক্টটা ওরকম ওভাবে আসে নাই না স্যার? না 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 না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কিন্তু অন্য সার্কিট ব্রেকারের ভিতরেও থাকবে, কারণ আর্ক খুবই অল্প সময়ের জন্য জেনারেট হয়, তো খুবই অল্প সময়ের জন্য জেনারেট হলে আমার কিন্তু ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে, সার্কিট ব্রেকারের ভিতরে কিছুটা ক্ষতি হবে, ক্ষতি হতেই থাকলে আমাদের এর লাইফ সাইকেল কমতে থাকবে, এটাই স্বাভাবিক। তো অপারেশনটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই আইআর সার্কিট ব্রেকারে এখানে তো আমরা দেখালাম, সরি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের আমরা এর চারপাশে একটা আর্ক কন্ডেন্সিং শিল্ডও থাকে, এটা আমরা তোমাদেরকে দেখাই নাই। এখানে হচ্ছে যে আর্ক কন্ডেন্সিং শিল্ডটা যদি আমরা দেখাই, এই পাশে এই দুই পাশে আমাদের আর্ক কন্ডেন্সিং শিল্ড থাকে, যেটা আর্কটাকে কন্ডেন্স বা হিটটাকে সাপ্রেস করার জন্য আমাদের ইউজ করা হয়। হিটটাকে সাপ্রেস মানে হিটটাকে রিডিউস করার জন্য আমরা ইউজ করি। সো এর মধ্যে কি কি থাকবে, ইট কনসিস্ট অফ ফিক্সড কন্ট্যাক্ট থাকবে, মুভিং কন্ট্যাক্ট থাকবে এবং আর্ক শিল্ড। আর্ক শিল্ডটা কিসের জন্য, ওই হিটটাকে রিডিউস করার জন্য একটা দুই পাশে একটা কন্ডেন্সিং শিল্ড থাকবে, আর্কের হিটটা যাতে সাপ্রেস হয়ে যায়, কমে যায়। সো এখানে আমরা একটু দেখি এরপরে আর কি আছে। এখানে মুভিং কন্ট্যাক্ট, ফিক্সড কন্ট্যাক্ট, আর কি থাকবে পার্মানেন্ট সিলিং এর জন্য। এখানে বললাম এখানে একটা বেলোজ থাকবে, এটা পার্মানেন্ট সিলিং এর জন্য আমরা এটা ইউজ করি, যাতে করে এই বেলোর মধ্যে দিয়ে আমাদের মুভিং কন্ট্যাক্টটা উঠানামা করবে এবং তার ফলে আমাদের এখানে কোনো লিকেজ হবে না। আচ্ছা, যে জিনিসগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি এখানে, সেজন্য আমরা এখানে ইয়ে করলাম না। এখানে দেখি দ্য মুভেবল কন্ট্যাক্ট ইজ কানেক্টেড টু দ্য কন্ট্রোল মেকানিজম। মুভেবল কন্ট্যাক্ট কোনটা, এই যে এই কন্ট্যাক্টটা, এটা হচ্ছে কি মুভেবল কন্ট্যাক্ট। আর নিচে থাকবে কি কন্ট্রোল মেকানিজম। কন্ট্রোল মেকানিজম বলতে কি বুঝি আমরা, ওই যে স্প্রিং থাকবে, পিস্টন থাকবে,
ডুয়েল স্প্রিং অপারেশন আমরা দেখাইছি, সেই জিনিসগুলো থাকবে, সেগুলো দিয়ে আমরা কন্ট্যাক্টটাকে ক্লোজ বা ওপেন করবো। এটা থাকবে হচ্ছে যে নিচের সাইডে। আচ্ছা, আর কি থাকবে? এই পুরো জিনিসটা কিসের মধ্যে দিয়ে থাকবে? কন্ট্রোল মেকানিজম বাই স্টেইনলেস স্টিল বেলোজ। এই বেলোজের মধ্যে, বেলোজটা হচ্ছে কি স্টেইনলেস স্টিলের থাকবে, এটার মধ্যে দিয়ে এটা ওঠানামা করবে। আর এটা কি করে? এটা এনেবল করে যে পার্মানেন্ট সিলিং, এটা ইনশিওর করে, যার ফলে আমাদের ভিতর বা বাইরে থেকে এয়ার ভিতরে যেন না ঢুকতে পারে। আর এর চারপাশে গ্লাস ভেসেল থাকে। গ্লাস ভেসেল মানে হচ্ছে আমাদের ইনসুলেশন হিসেবে গ্লাস ইউজ করি এখানে। আমরা তো নর্মালি পোর্সেলিন টাইপের মেটেরিয়াল ইউজ করি ইনসুলেশন হিসেবে। যদি এটা ইনডোর টাইপ হয় তখন এটাকে গ্লাস ইউজ করি। গ্লাস ইউজ করার কারণটা হচ্ছে যে এটা ভিতর থেকে যখন অপারেট করেছে কি করেনি সেটা কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পারবা। বাইরে থেকে দেখে, এবং যদি এই ভ্যাকুয়ামের ভিতরে এয়ার ঢুকে তাহলে কিন্তু এর ভিতরটা ঘোলা হয়ে যায়, তার মানে আমার তখন এটা দেখা যায় না। পিওরলি ভ্যাকুয়াম যদি থাকে তাহলে তোমার এই কন্ট্যাক্টের মুভমেন্টটা কিন্তু দেখা যায় বাইরে থেকে, সো তখন কিন্তু বুঝতে পারবা যে এটাকে অন না অফ। আর যদি ঘোলা হয়ে যায় তখন কিন্তু এটা বোঝা যাবে না, তখন বুঝতে পারবা যে এটার ভিতরে ভ্যাকুয়ামের ইনসুলেশনটা নষ্ট হয়ে গেছে। সো গ্লাস ভেসেল ইউজ করা হয় যে দেখার জন্য। আচ্ছা, অ্যাডভান্টেজেস গুলো একটু দেখি আমরা। কম্প্যাক্ট, দেখতে ছোট, রিলায়েবল, এবং সবসময় এটা প্রপারলি অপারেট করে, কখনোই এমন না যে এটা ফেল করছে, এটা কখনো হবে না। অ্যান্ড হ্যাভ লঙ্গার লাইফ, এবং এটার লাইফ সাইকেলটা অনেক বেশি। নো ফায়ার হ্যাজার্ড। এই লঙ্গার লাইফের জন্য কিন্তু আমাদের এই মুভেবল কন্ট্যাক্টের স্ট্রেংথ বাড়াতে হবে, অর্থাৎ এমন মেটেরিয়ালস ইউজ করতে হবে যেটা থার্মাল এমিশন কম হয়, হিটিংয়ের ফলে থার্মাল এমিশনটা যাতে কম হয়। সো তার ফলে আমাদের লঙ্গার লাইফ আমরা এনশিওর করতে পারি। নো ফায়ার হ্যাজার্ড। আগুন ধরার জন্য অক্সিজেন লাগবে, ভিতরে তো আগুন ধরার কোনো পসিবিলিটিস নাই, কারণ ভ্যাকুয়াম, অক্সিজেন নাই, এয়ার নাই। সো এয়ার না থাকলে আগুন ধরবে না, অক্সিজেন হবে না থাকলে। সো নো জেনারেশন অফ গ্যাস ডিউরিং অ্যান্ড আফটার অপারেশন। গ্যাস জেনারেশন হবে না, কারণ এখানে ভ্যাকুয়াম। অয়েলের ক্ষেত্রে যেরকম গ্যাস হতো, হাইড্রোজেন গ্যাস, এখানে কোনো গ্যাস হবে না। ক্যান ইন্টারাপ্ট এনি ফল কারেন্ট, হাই ফল কারেন্ট, লো ফল কারেন্ট, যে কোনো কারেন্টকে সে ইন্টারাপ্ট করতে পারে। নো নয়েজ ইজ প্রডিউসড হোয়াইল অপারেশন। নয়েজ হবে না, কারণ নয়েজ হওয়ার জন্য তো আমাদের হাই প্রেশার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের নয়েজের পরিমাণ বেশি ছিল, কারণ প্রেশার অনেক বেশি। কারণ এখানে তো ভ্যাকুয়াম, তার মানে এখানে ভ্যাকুয়ামের মধ্যে আমাদের সার্কিট ব্রেকারটা ওপেন বা ক্লোজ হচ্ছে। সো সেই অন্যান্য সার্কিট ব্রেকার তুলনায় এটা নয়েজের পরিমাণটা কম। নয়েজ হবে, স্প্রিং মেকানিজমের কারণে নয়েজ হয়, কিন্তু অন্যান্য সার্কিট ব্রেকারের তুলনায় এটার নয়েজের পরিমাণটা অনেক কম। রিকোয়ার্ড লেস পাওয়ার ফর কন্ট্রোল অপারেশন। কন্ট্রোল করার জন্য, অর্থাৎ মুভিং কন্ট্যাক্ট ফিক্স কন্ট্যাক্টের সাথে কানেক্টেড বা ডিসকানেক্টেড রাখার জন্য, যখন আমরা মুভমেন্ট হবে, এই মুভমেন্টের মধ্যে কোনো ফ্রিকশন নাই, কারণ ভ্যাকুয়ামের মধ্যে আমাদের মুভমেন্টটা হচ্ছে। সো ফ্রিকশন যদি না হয় আমাদের পাওয়ার লসটা কম হবে। সো এখানে সেটাই বলতেছে রিকোয়ার্ড লেস পাওয়ার ফর কন্ট্রোল অপারেশন। কন্ট্রোল করার জন্য এটাকে খুবই কম পাওয়ারে এটাকে অপারেট করানো যায়। The vacuum circuit breaker is fast in operation, so ideal for fault clearing. আমরা বললাম কি ফার্স্ট হাফ সাইকেলের মধ্যে এটা আর্ক ইন্টারাপশন করতে পারে। যেই কারেন্ট জিরো হয়ে গেল, ইনসুলেশন বেড়ে গেল, সাথে সাথে আর্ক ইন্টারাপশন কমপ্লিট হয়ে গেল। সো এই জন্য এটাকে আমরা বলতেছি ফাস্ট অপারেশন, সো আইডিয়াল ফর ফল্ট ক্লিয়ারিং। VCB is suitable for repeated operation. বারবার অপারেশন করানো যায়, এটাকে বারবার এটাকে অন বা অফ করানো যায়। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আর অলমোস্ট মেইনটেনেন্স ফ্রি, এটার মেইনটেনেন্স খরচ নাই। ঠিক আছে, এটা তোমার ক্যাপসুল খোলা যাবে না, বা ক্যাপসুলটাকে কাটা যাবে না, তাহলে তো ভ্যাকুয়াম থাকবে না। সো এটা মেইনটেনেন্স খরচ নাই। আর অয়েল সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স খরচ যেখানে সবচেয়ে বেশি। ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে হচ্ছে ইট নিডস অ্যাডিশনাল সার্জ সাপ্রেসার। সার্জটাকে সাপ্রেস করার জন্য, কারণ সার্জ বলতে এখানে আর্ক, হাই ভোল্টেজ যে আর্ক জেনারেট করতেছে সেটাকে আমরা বলতেছি সার্জ। এটাকে সাপ্রেস বা ভাগ করে ফেলার জন্য আমাদের অ্যাডিশনাল আর্ক কন্ডেন্সিং শিল্ড লাগে, যেটাকে কি করতেছে, সেই শিল্ডের মাধ্যমে আমরা কারেন্ট আর্কটাকে সাপ্রেস করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের, আমরা বললাম একটু আগে যে এই জায়গায় আমাদের এই জায়গায় সাপ্রেসারটা থাকে, ঠিক আছে, হিটটাকে রিডিউস করার জন্য। এই দুই পাশে দুইটাই সাপ্রেসার থাকে, এই পাশে একটা সাপ্রেসার থাকে, এই পাশে একটা সাপ্রেসার থাকে। তার মানে সেই আর্কটা যখন হবে তখন আর্কটাকে নিজের দিকে কন্ডেন্স করে নেয়। কন্ডেন্স করে নেয় মানে নিজে অ্যাবজর্ব করে নেয়। নিজে অ্যাবজর্ব করে নিলে আমাদের হিটটা কিন্তু বাইরে চলে, মানে সাইডে চলে গেল, এর কন্ট্যাক্টের মধ্যে থাকলো না, ক্লিয়ার হয়ে গেল আর কি। আচ্ছা, এরপর আসি আমরা, এরপরে যেটা বলতেছিলাম ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আর কি আছে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আর আনইকোনমিক্যাল অ্যাবাভ 36 কেভি, যেটা বললাম যে এটাকে হাই ভোল্টেজ লাইনে অর্থাৎ 36 কেভির উপরে এটাকে ইউজ করা যায় না। যদি করতে হয় তাহলে কি করতে হবে,
এক বা দুই বা দুইয়ের অধিক চেম্বার এটার সাথে সিরিজে কানেক্ট করতে হবে। সিরিজে যদি কানেক্ট করি তাহলে এটা কস্ট এফেক্টিভ হবে না। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ যে পয়েন্টগুলো আমরা এক্সপ্লেন করলাম, এটার এগুলোতে কারো কোনো পয়েন্টে কোনো প্রবলেম আছে কিনা বলো। শোনা যাচ্ছে? স্যার 36 কেভিতে র্যাপচারিং ক্যাপাসিটি কত হবে স্যার? ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের র্যাপচারিং ক্যাপাসিটি আমরা দেখেছিলাম, এটা কত দেখেছিলাম? স্যার 500 এমভিএ স্যার। হ্যাঁ, এটা আসলে সার্কিট ব্রেকারের এক একটা সার্কিট ব্রেকারের ওটা তো ছিল স্যার 11 কেভির জন্য, 36 কেভির কেভির জন্য। জন্য। তার মানে এটা 36 কেভির জন্য র্যাপচারিং ক্যাপাসিটি অবশ্যই আরো বেশি হবে। এখন এটা এক একটা সার্কিট ব্রেকারের এক এক ধরনের, ঠিক আছে। র্যাপচারিং ক্যাপাসিটিটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তুমি কোন লাইনে এটাকে প্লেস করতেছো, সেখানে ফল্টের ম্যাগনিটিউড কত হবে সেটার উপরে। এখন তোমার যদি র্যাপচারিং ক্যাপাসিটি বাড়াতে হয়, ভোল্টেজ লেভেলের সাথে সাথে তো র্যাপচারিং ক্যাপাসিটি বাড়ে, এবং সাথে সাথে তোমার এটাকেও দেখতে হবে যে ওই জায়গায় ফল্ট হলে ফল্টের ম্যাগনিটিউড কত, তার থেকে বেশি র্যাপচারিং ক্যাপাসিটি হতে হবে। এখন কত হতে হবে সেটা ডিপেন্ড করতেছে ওই যে বললাম ফল্ট কারেন্টের উপরে, ভ্যালুর উপরে। সো হাই ভোল্টেজ লাইনে যদি ইউজ করতে হয় অবশ্যই যেখানে ফল্ট হবে তার থেকে বেশি তার র্যাপচারিং ক্যাপাসিটিটা থাকতে হবে। কত এক্স্যাক্টলি কত হতে হবে সেটা আমি এখন বলতে পারতেছি না, এটা তোমাদের ওই প্রত্যেকটা সার্কিট ব্রেকারের নেম প্লেটের মধ্যে ওটা লেখা থাকে যে তার র্যাপচারিং ক্যাপাসিটিটা কত। না, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার, নেই। আচ্ছা, এরপরে আসো সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, যেটা সবচেয়ে বেশি ইউজ করি হাই ভোল্টেজ লাইনে। হাই ভোল্টেজ লাইনে আমরা দুই ধরনের সার্কিট ব্রেকার ইউজ করি, একটা এয়ার ব্লাস্ট আর একটা হচ্ছে SF6। সো এয়ার ব্লাস্ট করবো না SF6 করবো সেটাও কিন্তু ইকোনমিক কনসিডারেশনে আনতে হবে যে কোনটাতে কস্ট এফেক্টিভ হয়। সো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের SF6 সার্কিট ব্রেকার। এখন সব জায়গায় SF6 সার্কিট ব্রেকার ইউজ করে। SF6 সার্কিট ব্রেকার কেন ইউজ করা হয়? কারণ তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ এয়ার বা অয়েলের তুলনায় বেশি, এবং এর হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি বেশি। হিটটা ট্রান্সফার করার ক্যাপাবিলিটি, হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি মানে হিটটাকে সে অ্যাবজর্ব করে রাখে না, এটা খুব দ্রুত সে রেডিয়েট করে দিতে পারে, অ্যাটমসফিয়ারের মধ্যে সে রেডিয়েট করে দিতে পারে। সো এটার জন্য আমরা এই SF6 সার্কিট, মানে এটা খুব তাড়াতাড়ি কুল ডাউন হয়ে যায়। সো এই জন্য এই SF6 সার্কিট ব্রেকারের এই দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টিজের কারণে সব থেকে বেশি আমরা এই SF6 সার্কিট ব্রেকার ইউজ করি। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ইনসুলেশন স্ট্রেংথ সবচেয়ে বেশি, কিন্তু ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের হিট রিডিউস করার ক্যাপাবিলিটি সবচেয়ে কম। আর এখানে SF6 সার্কিট ব্রেকারের দুইটাই বেশি, এই জন্য আমরা এটাকে হাই ভোল্টেজ লাইনে ইন্টারাপশন করতে পারি ইজিলি। এটাকে ডাইইলেকট্রিক স্ট্রেংথও বেশি এবং হিট ট্রান্সফার ক্যাপাবিলিটি বেশি হওয়ার কারণে। সো এই যে SF6 গ্যাস, নাম শুনেই বুঝতে পারতেছো যে আমাদের ইন্টারাপশন পয়েন্টের মধ্যে এখন আমরা দিব কি, মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টটা ওপেন বা ক্লোজ হবে কিসের মাঝখানে? SF6 গ্যাসের মাঝখানে। তার মানে আমরা একটু SF6 সার্কিট ব্রেকারটা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন হতে পারে। আমাদের এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা কনস্ট্রাকশন SF6 সার্কিট ব্রেকারের, এখানে আমাদের তিনটা সেপারেট চেম্বার, এটা ধরো ইনপুট, এটা হচ্ছে কি আমাদের আউটপুট, আবার এখানে আমাদের একটা ইনপুট ঢুকতেছে, আবার এটা হচ্ছে কি তার আউটপুট, আবার এখানে আবার একটা ইনপুট ঢুকতেছে, এটা হচ্ছে কি তার আউটপুট। সো এখানে আমাদের তিনটে ইনপুট, তিনটা আউটপুট, এবং প্রত্যেকটার জন্য আমরা কি করলাম, সেপারেট চেম্বার করলাম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চেম্বার। ঠিক আছে, তিনটা সার্কিট ব্রেকারে তিনটে ইনপুট লাইন, তিনটা আউটপুট লাইন, আবার প্রত্যেকটার জন্য আলাদা সেপারেট চেম্বার। সো এটা হচ্ছে কি আমাদের SF6 সার্কিট ব্রেকার একটা। এগুলো দেখে বোঝার উপায় নাই, কিন্তু এক একটা কনস্ট্রাকশন এক এক রকমের হতে পারে। তুমি কিভাবে বুঝবা? এর গায়ে নেম প্লেট থাকবে, সেখানে লেখা থাকবে SF6 সার্কিট ব্রেকার। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের SF6 সার্কিট ব্রেকার। ইন্টারাপশন পয়েন্ট কেন আলাদা করতে হয় আমরা জানি যে কেন, কারণ হিটটা এক জায়গায় কনসেন্ট্রেট হবে না, ডিভাইডেড হয়ে যাবে। সো ডিভাইডেড করার জন্য আমাদের ইন্টারাপশন পয়েন্টগুলো ডিফারেন্ট হতে হয়। এখন এই যে SF6 গ্যাস আমরা ইউজ করতেছি, এই SF6 গ্যাসটার নর্মাল প্রেশার কত থাকে? নর্মালি আমাদের এই মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্স কন্ট্যাক্টটা যেটা থাকে সেটার প্রেশারের পরিমাণ থাকে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, খুবই অল্প প্রেশার। ঠিক আছে, 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু যখন আমরা সার্কিট ব্রেকারকে ওপেন করব, ওপেন করার সাথে সাথে তো সেখানে আর্ক বিল্ড আপ করবে। এই আর্কটাকে ইন্টারাপশন করার জন্য প্রেশারটাকে ইনক্রিজ করা হয়। ইনক্রিজ করে কতটুকু নেওয়া হয়? 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের তুলনায় এর প্রেশারটা কম, কিন্তু প্রেশারটা কম কারণ এটার ইনসুলেশন স্ট্রেংথটা আবার কার তুলনায় বেশি? এয়ারের তুলনায় বেশি। তার মানে এটার ইনসুলেশন বেশি, প্রেশার কম। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ইনসুলেশন কম, প্রেশার বেশি। সো এটা হচ্ছে কি আমাদের দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা। সো ইট কন্টেন্স, এখানে আমাদের কি থাকবে? SF6 গ্যাস দ্বারা এই ইন্টারাপশন পয়েন্টটা
এনক্লোজ অবস্থায় থাকবে, ঠিক আছে, এর ভিতরে এই SF6 গ্যাস থাকবে ইন্টারাপশন পয়েন্টে। সো সেটাই বলতেছে যে SF6 গ্যাসটা যখন মুভিং কন্টাক্ট ফিক্সড কন্টাক্ট ক্লোজ থাকবে তখন তার প্রেশারের পরিমাণ থাকবে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু যখন সার্কিট ব্রেকারটা ওপেন হবে তখন তার প্রেশারটা হয়ে যাবে কত, 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রেশারটাকে কিভাবে বাড়াবো, ঠিক আছে, এখানে আলাদা কোনো কম্প্রেশন লাগে না, এটার জন্য আমরা দেখাবো যে এটা কিভাবে এই প্রেশারটাকে ইনক্রিজ করানো হয়। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে যেরকম একটা কম্প্রেসার থাকে হাই প্রেশার করার জন্য, বাট এটার কম্প্রেসারটাকে কিভাবে কম্প্রেস করা হয় SF6 গ্যাসটাকে, সেটা একটু পরে আমরা দেখাবো। সো এইখানে বলতেছে কি, এই ডিউরিং ওপেনিং হাই প্রেশার SF6 গ্যাস ইজ 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড SF6 গ্যাস দ্বারা আর্কটাকে কিভাবে ইন্টারাপশন করবে, যখন সার্কিট ব্রেকার ওপেন হবে তখন আর্ক ডেভেলপ করবে। আর্কটা কি, ফ্রি ইলেকট্রনস রিলিজ হয়ে গেছে, তাই না, এয়ারটা আয়োনাইজড হয়ে যাচ্ছে, আয়োনাইজড হয়ে গিয়ে আর্কিং হচ্ছে। আয়োনাইজড এয়ার মানে কি, আয়োনাইজড এয়ার মানেই হচ্ছে আর্ক। সো এই আর্কের মধ্যে তার মানে কি থাকবে, ফ্রি ইলেকট্রনস। সো ইলেকট্রনগুলো ফ্রি অবস্থায় ঘোরাঘুরি করতেছে, এই কারণেই আমাদের আর্কটা ফর্মেশনটা হচ্ছে, যার ফ্লোর কারণেই আমাদের কারেন্টটা ক্রিয়েট হচ্ছে, আর্কিং কারেন্টটা জেনারেট করতেছে। সো এই যে ফ্রি ইলেকট্রনস, এই ফ্রি ইলেকট্রনসগুলোকে SF6 গ্যাস অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে নিয়ে নেগেটিভ আয়ন হয়ে যাবে, ইমমোবিল নেগেটিভ আয়নস। ইমমোবিল নেগেটিভ আয়নস মানে কি, যেটার কোনো মুভমেন্ট থাকবে না, এটার মোবিলিটি থাকবে না। সো এটাকে আমরা বলতেছি ইমমোবিল নেগেটিভ আয়নস। সো ইমমোবিল নেগেটিভ আয়নসে সে কনভার্ট হয়ে যাবে, তার মানে SF6 মাইনাস হয়ে যাবে। SF6 মাইনাস যদি হয়ে যায় তাহলে সে কি হবে, তার ইমমোবিল যেহেতু, সেটা যেহেতু কোনো মুভমেন্ট থাকবে না, এই ইলেকট্রনগুলো যেহেতু কোনো মুভমেন্ট হচ্ছে না, তার মানে আমাদের কি হচ্ছে, ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সো বেড়ে গিয়ে আমাদের আর্কটা ইন্টারাপশন হচ্ছে। সো এই যে নেগেটিভ আয়ন যে হলো সেটাকে আবার কি করতে হবে, এটাকে আবার রিকম্বাইন করতে হবে, রিকম্বাইন করে আবার এটাকে SF6 গ্যাসে কনভার্ট করতে হবে। SF6 গ্যাসে কনভার্ট করলে আমাদের আবার SF6 গ্যাস কিন্তু এটার মধ্যে থাকবে। সো যদি এই যে বাই প্রোডাক্ট বলতে আমরা বুঝতেছি এই SF6 যে সার্কিট ব্রেকারটা, এই গ্যাসটা যখন ইলেকট্রনকে অ্যাবজর্ব করে নিল তখন এটা নেগেটিভ চার্জ হয়ে নেগেটিভ আয়ন হয়ে গেল, নেগেটিভটাকে আবার এটাকে পজিটিভ করে ফেলতে হবে। পজিটিভ করার জন্য আবার এটাকে রিকম্বিনেশন করা হয়, রিকম্বিনেশন করে এটাকে আবার SF6 গ্যাসে কনভার্ট করা হয়। তার ফলে আমাদের SF6 গ্যাসটা কিন্তু আবার তার ইনসুলেশন স্ট্রেংথটা কিন্তু আগের মতোই থাকে। এবং এটা কি করে, এটা কুলস দ্য আর্ক অ্যান্ড এক্সটিংগুইশ হিট, এবং এটাকে আর্কটাকে ঠান্ডা করার কাজে ইউজ করি, কারণ এটাকে হিটটাকে আমরা বললাম যে খুব দ্রুত রেডিয়েট করে দিতে পারে, অ্যাবজর্ব করে রাখে না। এবং আফটার অপারেশন দ্য ভালভ ইজ ক্লোজ বাই দ্য অ্যাকশন অফ এ সেট অফ স্প্রিং। এবং এখানেও আমাদের কি আছে, SF6 গ্যাস দ্বারা ফিল করা থাকে, আমরা বললাম কত প্রেশার, 2.4 কেজি। যখন প্রেশার বাড়াবো তখন বাল্বটা ওপেন হয়ে যাবে, বাল্ব ওপেন হয়ে গেলে ওই ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভি কন্ট্যাক্টের মধ্যে দিয়ে প্রেশারটা রিলিজ হয়ে যাবে। সো রিলিজ হয়ে গেলে আমাদের আর্কটা ইন্টারাপশন হবে। আর লাস্ট যেটা, অ্যাবজর্বেন্ট মেটেরিয়ালস আর ইউজ টু অ্যাবজর্ব দ্য বাই প্রোডাক্ট অ্যান্ড ময়েশ্চার। যদি SF6 গ্যাসটা যখন এই ফ্রি ইলেকট্রনটা অ্যাবজর্ব করে নেবে, সেটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের কিছু অ্যাবজর্বেন্ট মেটেরিয়ালস ইউজ করা হয়, যেটা কি করবে, এই যে বাই প্রোডাক্টটা আছে এটাকে অ্যাবজর্ব করে নেবে। অথবা ভিতরে যদি কোনো কারণে ময়েশ্চার জমে, কারণ ময়েশ্চার কিন্তু খুবই খারাপ, কারণ ময়েশ্চার মানে কি, পানি মানেই হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সো এই ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের এই অ্যাবজর্বেন্ট মেটেরিয়ালস এটার সাথে ইউজ করা হয়। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নেই স্যার। আচ্ছা, তাহলে আমি অপারেশনটা একটু অ্যানিমেশন দিয়ে দেখাই আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। এখানে যেগুলো বললাম সেগুলো এখানে আছে, এটার অপারেশনটা আমি একটু দেখাই, তাহলে তোমাদের যে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমাদের SF6 সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন। সো এখানে আমাদের কি আছে অ্যাকচুয়ালি, এখানে আমাদের আছে কি, একটু খেয়াল করে যদি দেখি, আমাদের ফিক্সড কন্ট্যাক্ট আছে, মুভিং কন্ট্যাক্ট আছে, এটা একটা এনক্লোজার চেম্বার, একটা চেম্বার থাকে, এই চেম্বারের মধ্যে এই SF6 গ্যাসের ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট থাকে। সো এখন দেখো খেয়াল করে, এখন সার্কিটটা ক্লোজ না ওপেন বলতে পারবা? ক্লোজড অবস্থায় আছে, তাই না, তার মানে আমাদের এখন কিন্তু কারেন্ট ফ্লো হবে। কারেন্ট কিভাবে ফ্লো হবে, যে ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্ট দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কারেন্ট কিন্তু এই দিক দিয়ে ফ্লো হবে। আচ্ছা, সো যখন সার্কিটটা ওপেন হয়ে যাবে, ওপেন হবে কখন, এখন যদি আমরা বলি ওপেন হবে যখন আরেকটা মানে ফল্ট হবে। ফল্ট হলে আমাদের ফিক্সড কন্ট্যাক্টে হাই ভোল্টেজ, মুভিং কন্ট্যাক্টে আমাদের জিরো পোটেনশিয়াল ডেভেলপ করতেছে, তার ফলে এটা ওপেন হবে। ওপেন হলে এখানে দেখো মুভিং কন্ট্যাক্টটা যেটা আছে, এই মুভিং কন্ট্যাক্ট এটা, আর এখানে একটা কি আছে, ফিক্সড পিস্টন হচ্ছে কি, এখানে একটা ফিক্সড পার্ট আছে, এই ফিক্সড পার্টটা এখানে ফিক্সড অবস্থায় থাকবে। সো মুভিং কন্ট্যাক্টটা যখন নিচের দিকে মুভ করবে, পিস্টনটা তো ফিক্সড,
সো মুভিং কন্ট্যাক্টটা যখন এই চেম্বারটা এখানে দেখো, এখানে এই যে মুভিং কন্ট্যাক্টটা, এই যে পুরোটাই হচ্ছে গিয়ে মুভিং কন্ট্যাক্ট। এই মুভিং কন্ট্যাক্টটা যখন নিচের দিকে বা রাইট সাইডে মুভ করবে, রাইট সাইডে যদি মুভ করে, আর মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্স পিস্টনের মাঝে হচ্ছে এই এসএফসি গ্যাসটা, এটা নর্মাল প্রেসারে প্রেসারাইজড অবস্থায় থাকবে, তার মানে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে প্রেসারাইজ থাকবে। সো মুভিং কন্ট্যাক্টটা যখন রাইট সাইডে মুভ করবে তখন কি হচ্ছে, আমাদের পিস্টন, এই পিস্টনটা তো ফিক্সড, সো এটা যখন নিচের দিকে মুভ করবে তখন গ্যাসটা কি হয়ে গেল, প্রেসারাইজড হয়ে গেল। যেহেতু মুভিং কন্ট্যাক্টটা নিচের দিকে চলে আসছে, সো গ্যাসটা প্রেসারাইজড হয়ে গেল। প্রেসার কত, 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে সে প্রেসারাইজড হয়ে গেল। আর এই জায়গায় দেখো কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো কি হচ্ছে গিয়ে ভালভ, এগুলো হচ্ছে গিয়ে স্প্রিং অপারেটেড ভালভ, যেটা আমাদের এই প্রেসার কুকারে থাকে সিটি। সেই প্রেসার যখন বেড়ে যাবে, এখানে যখন প্রেসারটা 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, তখন এই ভালভগুলো খুলে যাবে। খুলে গেলে আমাদের কি হবে, এই যে হাই প্রেসারাইজড যে গ্যাসটা এই 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সেটা বের হয়ে আসবে। বের হয়ে আসবে কোন দিকে, এই পাথে বের হয়ে আসবে। এই পাথে যখন বের হয়ে আসবে তখন এই যে এইটা কিন্তু এই যে আর্কটা, এই আর্কের সাথে অ্যালাইন ভাবে বের হয়ে আসতেছে। সো অ্যালাইন ভাবে বের হয়ে আসলে কি হবে, আমাদের এই যে আর্কের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কমে যেয়ে রেজিস্ট্যান্স কমে যাবে এবং কারেন্ট রেজিস্ট্যান্স বেড়ে যাবে এবং কারেন্ট কমে যাবে। এবং এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনসগুলো আছে সেগুলোকে সে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে কি জেনারেট করবে, ইমমোবিলস নেগেটিভ আয়ন্স জেনারেট করবে, যার ফলে এটার কোনো মুভমেন্ট এখানে থাকবে না। সো আর্কটা সাকসেসফুলি ইন্টারাপশন হবে। আবার যখন সার্কিটটাকে আমি ক্লোজ করব, সার্কিটটাকে যখন, এটা তো ওপেন, সার্কিটটাকে যখন ক্লোজ করবো, এই গ্যাসটা তো বের হয়ে গেল, গ্যাসটা কিন্তু বের হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাবে না, গ্যাসটা বের হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাবে না। এটা আবার যখন আমি ক্লোজ করব তখন এই পাশে বা এই মুভিং কন্ট্যাক্টের লেফট সাইডে প্রেশারটা তখন বেড়ে যাবে, আর রাইট সাইডে অর্থাৎ এর মাঝখানে প্রেশারটা কমে যাবে। তার মানে গ্যাসটা আবার কিন্তু হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়ার দিকে ট্রান্সফার করবে। গ্যাস কিন্তু সবসময় ট্রান্সফার করে, কোন দিকে ট্রান্সফার করে, হাই প্রেশার থেকে লো প্রেশারে। আবার যখন এক সাইডে প্রেশার বেড়ে যাবে, সেই প্রেশার থেকে যেখানে লো প্রেশার আছে সেই জায়গায় কিন্তু ট্রান্সফার করবে। সো যখন আমরা কন্ট্যাক্টটা ওপেন করতেছি তখন এখানে প্রেশার বেড়ে যাচ্ছে, সো এই পাশে প্রেশার কমে যাচ্ছে। সো এখানে আমাদের প্রেশারটা কমে যাওয়ার কারণে আমাদের গ্যাসটা রিলিজ হয়ে যাবে। আবার যখন আমি কন্ট্যাক্টটা ক্লোজ করব তখন এই পাশে প্রেশারটা বেড়ে যাবে আর এই পাশে প্রেশারটা কমে যাবে, তার মানে গ্যাসটা কিন্তু আবার রিফিল হয়ে যাবে। সো একই গ্যাস কিন্তু আমি বারবার রিফিল করতেছি, ঠিক আছে। সো এটাকে আমাদের মানে রিফিল করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। একই গ্যাস আমি রিসার্কুলেট করতেছি, সো বারবার করে আমাদের এটাকে রিফিল করার প্রয়োজন পড়বে না। অপারেশনটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? আজকের ক্লাস এ পর্যন্তই। কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করো। কনফিউশন নেই আপাতত। আচ্ছা আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে সেটা তো শুনছো, তাই না? মঙ্গলবারে স্যার। মঙ্গলবারে 2:30টার সময়। জি স্যার। আচ্ছা, মঙ্গলবারে 2:30টার সময় তোমাদের কোশ্চেন হবে হচ্ছে 4টা, টোটাল 4টা কোশ্চেন থাকবে। আর টাইম থাকবে হচ্ছে 20 মিনিটস, আপলোডিং টাইম থাকবে 5 মিনিটস, এই হচ্ছে 25 মিনিটস। এই 25 মিনিটসের মধ্যে তোমরা আপলোড করবা কিভাবে, আপলোড করার জন্য গুগল ফর্ম দিয়ে দিব একটা, সেই গুগল ফর্মে তোমরা আপলোড করবা। কি নাম দিয়ে আপলোড করবা, quiz1_ তোমার রোল নাম্বার, এটা দিয়ে আপলোড করবা, ঠিক আছে। আর একটা ফরম্যাট আমি দিয়ে দিয়েছি অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিশনের জন্য। এই অ্যান্সার স্ক্রিপ্টের ফরম্যাটটা কীরকম হবে সেটা যদি তোমরা প্রিন্ট আউট করে নাও ভালো। আর যদি মনে করো যে না আমার প্রিন্ট আউট করতে পারতেছি না, আমার এখন হাতের সামনে প্রিন্টার নাই বা আশেপাশে প্রিন্টার নাই, সেক্ষেত্রে তোমরা ওইভাবে ওই ফরম্যাটে লিখে তোমরা এটা ইয়ে করবা, মানে যেভাবে লেখা আছে সেভাবে করে, সেভাবে টেবিলটা করে, তারপরে এটা আগে থেকে প্রিপেয়ার করে রাখবা। কোশ্চেনটা দেওয়ার সাথে সাথে তোমরা অ্যান্সারটা দিবা, অ্যান্সারটা দিয়ে এটা ছবি তুলবা, ছবি তুলে পিডিএফ বানাবা, পিডিএফ বানায় আপলোড করে দিবা, ঠিক আছে। 4টা কোশ্চেন এখানে কি ছোট ছোট থাকবে না বড় ছোট কোনো ছোট কোশ্চেন থাকবে, সবই ছোট ছোট কোশ্চেন। থিওরি তোমাদের কিন্তু, তোমরা শুনছো কিনা জানি না, আমাদের কিন্তু ক্লাস টেস্ট হবে এবার 3টা, ঠিক আছে। টোটাল 3টা ক্লাস টেস্ট হবে, এখন কিন্তু আর 4টা ক্লাস টেস্ট না। এবং ক্লাস টেস্টের নাম্বারগুলো কিন্তু 30 মার্কসের করে, ঠিক আছে। 30 মার্কস ক্লাস টেস্ট নাম্বার, 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স নাম্বার, 60 মার্কস হচ্ছে ফাইনালের নাম্বার। সো 30 মার্কস করে থাকবে। সো এইগুলোতে তোমরা একটু কেয়ারফুল থাকবা যাতে করে তোমরা কুইজটা ভালো করে দিতে পারো, হ্যাঁ। আর কোশ্চেনগুলো ছোট ছোট কোশ্চেন দিব, আমি কোনো বড় কোশ্চেন দিব না। 20 মিনিটে কভার করার জন্য যতটুকু লেখার দরকার ঠিক ততটুকুই লিখবা, এর বেশি লিখবা না। আগে তোমার টাইম স্লটটাকে ভাগ করে নিবা,
ভাগ করে নিয়ে যতটুকু টাইম স্লটের মধ্যে লেখার দরকার আমি ততটুকুই তোমার কাছ থেকে চাচ্ছি, এর থেকে বেশি চাচ্ছি না। ঠিক আছে? স্যার আর লেকচার 10 এর মধ্যে না সিলেবাসটা? পর্যন্ত লেকচার 10 পর্যন্ত, আজকের লেকচার নাই, আচ্ছা আজকের লেকচারের আগ পর্যন্ত। আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আর আজকে আমরা ক্লাস শেষ করে দিই, তাহলে নেক্সট উইক আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।